উপন্যাসটির বিষয়বস্তু দুর্গেশ নন্দিনীর অর্থ দুর্গ প্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনীর প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের আধুনিক উপন্যাসের সূচনা হয়। দুর্গেশ নন্দিনী ইতিহাস আশ্রিত উপন্যাস। উপন্যাসের পটভূমিতে রয়েছে 16 শতকের শেষ পর্যায়ে উড়িষ্যার অধিকার নিয়ে মুঘল ও পাঠানদের মধ্যকার সংগ্রামের ঘটনা। মুঘল সম্রাট আকবর উড়িষ্যা দখল করবার জন্য তার সেনাপতি মানসিংহকে বাংলা ও বিহারের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন। মানসিংহ তার পুত্র জগৎ সিংহকে এর দায়িত্ব দেন। জগৎ সিংহ মাত্র 5000 সৈন্য নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে পাঠানদের উপর চোরাগুপ্তা হামলা চালাচ্ছিল। এক পর্যায়ে বিষ্ণুপুর থেকে মান্দারান যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। সেখানে ঘটনাচক্রে মান্দারান দুর্গ অধিপতি মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা তিলোত্তমার সাথে দেখা হয়। জগৎ সিংহ ও তিলোত্তমা নিজের পরিচয় গোপন রাখলেও দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এদিকে পাঠান সেনাপতি ওসমান খাঁ সুকৌশলে মান্দারান দুর্গ দখল করে বীরেন্দ্র সিংহ স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দী করেন। পাঠান নবাব প্রহসনের বিচারে পর্তু খানের মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করেন। এদিকে বিমলা পর্তু খানকে হত্যা করে স্বামী হত্যার প্রতিশোধ নেয়। পাঠানরা জগৎ সিংহের মাধ্যমে মানসিংহ তথা আকবরের সাথে সন্ধি করে ফেলে। অন্যদিকে পর্তু খানের কন্যা আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়ে। আয়েশার প্রেমে অন্ধ পাঠান সেনাপতি ওসমান এ কথা জানতে পেরে জগৎ সিংহের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। পরিশেষে মান্দারান পুনরায় স্বাধীন হয় ও আকবরের প্রধান সেনাপতি মানসিংহের মাধ্যমে মহারানী বিমলার হস্তে রাজ্যভার হস্তান্তর করে এবং মহা ধুমধামের সঙ্গে জগৎ সিংহ এবং দুর্গেশ নন্দিনী তিলোত্তমার বিয়ে হয়। এই বিয়ের মাধ্যমেই উপন্যাসটির সমাপ্তি ঘটে। আমরা দুর্গেশ নন্দিনী ভাবতেও পারি আমরা একটা মঞ্চ নাটক করবো, একটা শ্রুতি নাটক করবো, পরে আমরা বলতেই পারি এত বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী খুবই ভালো উপন্যাস। জুন 2026 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মদিনে আমরা কিছু পাঠ করে শোনাচ্ছি তারই লেখা। আমাদের আজকের পাঠে আমরা অংশগ্রহণ করেছি সুলগ্না হালদার এবং আমি কলিনারায়ণ মুখার্জি। প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, আনন্দময়। 1976 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময়ী গৃহ, মধ্যে মধ্যে উচ্চ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়া গেছে তার ঠিক নাই। আজ হাটবার, হাটে হাটে সাজ নাই। ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাইর হয় না। তন্তুরয় তাঁত বন্ধ করিয়া গৃহপান্তে পড়িয়া কাঁদিতেছে। ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া কাঁদিতেছে। দাতারা দান বন্ধ করিয়াছে। অধ্যাপকেরা টোল বন্ধ করিয়াছে। শিশু বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোকের দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচরণে গরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল আর কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় থাম। দূর হইতে দেখা যায় সেই গৃহ অরণ্যের মধ্যে শৈল শিখারবৎ শোভা পাইতেছিল। শোভাতেই বা কি, তাহার দ্বার রুদ্র, তাহার দ্বার রুদ্র। গৃহ মনুষ্য সমাগম শূন্য শব্দহীন। বায়ু প্রবেশের পথে বিস্ময়কয় তাহার অভ্যন্তরে। ঘরের ভিতরের মধ্যাহ্নে অন্ধকার। অন্ধকারের নিশিত ফুল্ল কুসুম যুগবৎসর এক দাম্পতি বসিয়া ভাবিতেছে। তাহাদের সম্মুখে মনন্তর।
1174 সালে ফসল ভালো হয় নাই, সুতরাং 1175 চাল কিন্তু মহারোগ হইল, লোকের ক্লেশ হইল, কিন্তু রাজা রাজস্ব কড়াই গন্ডায় বুঝিয়া লইল। রাজস্ব কড়াই গন্ডায় বুঝিয়া দিয়া দারিদ্রের এক সন্ধ্যা আহার করিল। 1175 সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হইল। লোকে ভাবিল দেবতা বুঝি কৃপা করিবে। আনন্দে আবার রাখাল মাঠে গান গাইল, কৃষক পত্নী আবার রূপচর্চার জন্য দৌরাত্ম্য আরম্ভ করিল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিনে কার্তিকে কিন্তু মাত্র বৃষ্টি পড়িল না। মাঠে ধান্য ফসল শুকাইয়া একেবারে ঘর হইয়া গেল। যাহা দু এক কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাইয়ের জন্য কিনিয়া রাখিলেন। লোক আর খাইতে পাইল না। প্রথমে এক সন্ধ্যা উপবাস করিল, তারপরে এক সন্ধ্যা আধপেটা করিয়া খাইতে লাগিল। তারপরে 2 সন্ধ্যা উপবাস আরম্ভ করিল। যা কিছু চৈত্র ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না। কিন্তু মোহাম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা মনে করিল। আমি এই সময় সফর রাজ হইব, একেবারে শতকরা 10 টাকা রাজস্ব বাড়াইয়া দিল, রাজস্ব বাড়াইয়া দিল। বাংলায় বড় কান্নার কোলাহল পড়িয়া গেল। লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল, তারপরে কে ভিক্ষা দেয়, উপবাস করিতে আরম্ভ করিল, তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল। গরু বেচিল, লাঙল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জমি বেচিল, তারপর মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল, তারপরে স্ত্রী বেচিতে আরম্ভ করিল, তারপরে মেয়ে ছেলে স্ত্রী কে কেনে, পরিত্রাণ নাই, সকলেই শুধু বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে লাগিল, ইতর বন্য কুকুর বিড়াল খাইতে লাগিল, অনেকে পলাইল। আজ 26শে জুন 2026। আজ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে, 188তম জন্মদিন উপলক্ষে আমরা তার প্রতি একটু স্মৃতিচারণা করব। তাই প্রথমে স্মৃতিচারণা করবেন প্রতাপাদিত্য চক্রবর্তী মহাশয়। নমস্কার। সাহিত্য সম্রাটকে প্রণাম জানিয়ে আমি আমার কিছু বক্তব্য রাখছি। আজ 26শে জুন 2026। এইরকমই এক 26শে জুন 1838 সালে নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখন তো উনি সাহিত্য সম্রাট বা ঋষি হননি। তারপরে যে যখন বাংলা ভাষা ইংরেজি শিক্ষিত ও সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষদের কাছে অবহেলা ও ঘৃণার বিষয় ছিল, তখন বাংলা সাহিত্যকে অধঃপতনের হাত থেকে উদ্ধার করে আশার আলো দেখিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের ভাষায় বলি, বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। আমাদের হৃদপদ্ম সেই প্রথম উদ্ঘাটিত হইল। পূর্বে কি ছিল এবং পরে কি পাইলাম, তাহা দুই কালের সন্ধিস্থলে দাঁড়াইয়া আমরা এক মুহূর্তেই অনুভব করিতে পারিলাম। কোথা হয়তো আসিল এত আলো, এত আশা, এত সঙ্গীত, এত বৈচিত্র্য। বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল। এই কথা বলেছিলেন রবীন্দ্রনাথ নিজে। বঙ্কিমচন্দ্র শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তার উপন্যাসে আছে নাটকীয় চমক, উত্থান পতনের সংঘাত, কল্পনার রঙে রসে রাঙানো জীবনের বিচিত্র ছবি। এছাড়াও স্বাদেশিকতা, স্বায়ত্তবোধ ও রোমান্স। 1891 সালে তিনি রায় বাহাদুর উপাধি প্রাপ্ত হন। 1894 সালে কম্প্যানিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার সম্মানে ভূষিত হন। বঙ্কিমচন্দ্র অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক। সমাজতত্ত্ব, ধর্মতত্ত্ব, ইতিহাস ও পুরাতত্ত্ব, কৌতুক, রঙ্গরস ইত্যাদি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র ছিলেন স্বদেশ প্রেমী। দেশ ও মাতৃকার বন্দনা মন্ত্র বন্দে মাতরম তিনি রচনা করেছিলেন। আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে
তিনি জাতীয়তাবোধের বীজ বপন করেছিলেন। এই বন্দে মাতরম মন্ত্রই প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সিংহের দম্ভ চূর্ণ করিয়া পরিণামে ভারত ত্যাগের পথ প্রশস্ত করিয়াছিল। বন্দে মাতরমের 100 বছর পূর্তিতে আমরা আনন্দিত, আপ্লুত ও অভিভূত। সব স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। আমি এবারে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। বঙ্কিমচন্দ্রের সঙ্গে কোথাও না কোথাও একটা আমার কিভাবে লিঙ্ক আছে। রথযাত্রা, এই যে রাধারানীতে রথযাত্রা উপলক্ষে তো মাহেশের রথ, তা মাহেশ শ্রীরামপুর আমার সাব ডিভিশন, এবার আমার কর্মস্থল ছিল একসময়, সেই অবলম্বনে লেখা। আচ্ছা, এই শ্রীরামপুর মহকুমার অন্তর্গত, আমি এখন জনাইতে থাকি। এই শ্রীরামপুর বিএলআর অফিস থেকেই, মাহেশের কাছেই, শ্রীরামপুরের মধ্যে, ওখান থেকে আমি রিটায়ার করি বিএলআর অফিস থেকে। এছাড়াও আরামবাগে আমি কিছু দিনের জন্য কর্মসূত্রে গেছিলাম। আরামবাগে একটা প্রস্তর ফলকে লেখা আছে, উনি ওখানে তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই আরামবাগেও আমার কর্মসূত্রে থাকার সৌভাগ্য হয়েছে। এরপরে ওইখানে গড়মান্দারণ আছে, গড়মান্দারণ ওনার উপন্যাসে এসছে, সেখানেও আমরা পিকনিক করতে গেছিলাম। তো এই হুগলিতে এই যে ব্যাপারগুলো হয়েছে, এবং নৈহাটিতে কাঁঠালপাড়ায় ওনার যে জন্মস্থান, ওখানেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ওখানে আমার অনেক বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন আছে, আমি দেখে এসেছি। ওখানে বঙ্কিম কলেজ, ওনার জন্মভিটা, তারপরে ওখানে সব লাইব্রেরি হয়েছে, আরও কিছু হয়েছে। তা সেই এই এত স্বল্প পরিসরে তো ওনাকে ধরা যাবে না, আরও সব আছেন, শ্রোতারা বক্তব্য রাখবেন। আর আমি এই মহামানবের পদতলে আমি শতকোটি প্রণাম জানাই। আর সত্যেন্দ্রনাথ দত্তের দুটি লাইন দিয়ে, বঙ্গের কোকিল কণ্ঠে আছে সুধা জানি, তাহতে অধিক মধু মঞ্জু। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামল